This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। অফলোডিং বলে একটা কথা আছে জানেন তো, মানে ধরুন ওই জাহাজ যখন মাল বোঝাই জাহাজ তারা যখন ওই বন্দরে এসে দাঁড়ায় তখন ওই যে মালপত্রগুলো নামিয়ে ঠামিয়ে নেওয়া হয় সেটাকে অফলোডিং বলে। সোজা কথায় ভারমুক্ত হওয়া। যুদ্ধের সময়ও এটা দেখা যায় জানেন তো, যুদ্ধের সময় যদি এই বোমারু বিমানগুলো মাঝে মধ্যে শত্রুপক্ষের বিমানের তারার মুখে যখন পড়ে টরে পাইলটকে তো দৌড়তে হয় অনেক দূর, তখন জ্বালানি বাঁচানোর কথা চিন্তা করতে হয়। জ্বালানি বাঁচাতে অনেক সময় বিমানের ভারও কমাতে হয়, তাই যুদ্ধ বিমান থেকে কিছু কিছু এমনকি বোম টোমও ফেলে দেওয়া হয় আর কি। এই বিষয়টাকেই বলে অফলোডিং। ভোট মানেই তো যুদ্ধ, ভোটের সময় ভোটের রণাঙ্গনে এ দল ও দলকে তাড়া করে। শ্রীরামপুরের যুদ্ধক্ষেত্রে তাই বোধহয় ওই কাঞ্চনকে অফলোড করে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কথায় বলে না, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। সূর্যের ভোল্টেজ বাড়তে বাড়তে যা গরম পড়েছে, আম্রমুকুল তো ডালেই শুকিয়ে যাচ্ছে। আর ফাল্গুন মাসও নয়, বৈশাখের দারুণ গ্রীষ্ম। হয়তো এই ফ্যাক্টরগুলো মাথায় রেখেই হুগলির নবগ্রামে কাঞ্চন ফুল বিকশিত হতে দিলেন না শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদম বাসি ফুলের মতোই কাঞ্চনকে বর্জন করে দিলেন। সোজা বাংলা হচ্ছে গাড়ির থেকে স্ট্রেট নামিয়ে দিলেন। সংসার হচ্ছে সমুদ্রের মতো জানেন তো, সমুদ্র যেরকম কিছুই নাকি নেয় না, ভাটার টান যাকে নিয়ে যায় জোয়ারের জল ঠিক ফিরিয়ে দেয়। কাঞ্চন মল্লিকও কি ফিরে পেলেন? ওই বলে না, এই জীবনে যা করছো সব ফিরে পাবে। জীবনেরও তো ওরকম স্রোত আছে। উত্তরপাড়ার বিধায়কের গত মাসে বিয়ের রিসেপশনে কি ঘটেছিল মনে আছে? অভিজাত ব্যাংকয়েটে বিয়ের আসর বসেছিল আর আমন্ত্রণপত্রে লেখা ছিল সাংবাদিক, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আর ড্রাইভারদের প্রবেশ নিষেধ। সাংবাদিকদের উপস্থিতি নিয়ে অনেক রাজনৈতিক নেতাই অস্বস্তিতে থাকেন, সেটাকে আমরা উপভোগই করি। তিনি তাই দোষের চোখে যেহেতু দেখি না, কেউ মনে করতেই পারেন যে ঢুকতে দেবেন না, ঠিক আছে ব্যাপারটা। এটা বোধহয় পেশাগত বিভিন্ন যে ঝঞ্ঝা তার মধ্যেই পড়ে আর কি। কিন্তু ড্রাইভার আর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের প্রবেশ নিষেধ করে কাঞ্চন মল্লিক কিন্তু এই দুটো পেশার মানুষকে অপমান করেছিলেন। একদম এটা ঘটনা যে তার ব্যক্তিগত অনুষ্ঠান, তিনি কাকে ডাকবেন কাকে ডাকবেন না সেটা তার স্বাধীনতা। কিন্তু ওইভাবে যে পোস্টার টোস্টার মেরে ব্যাপারটাকে পরিষ্কার করে লোকে যেরকম দেয় না, এখানে সেলসম্যানদের প্রবেশ নিষেধ, অনেকটা সেই রকম করে দিয়েছিলেন আর কি ব্যাপারটা। এটা কত এটা যা ব্যাপার ছিল আর কি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দাবি করতে পারেন, কিন্তু তার প্রচারে কাকে রাখবেন কাকে রাখবেন না সেটা তার স্বাধীনতা। কাঞ্চনের অনুষ্ঠানে ড্রাইভারদের প্রবেশ নিষেধ ছিল, আর কল্যাণের প্রচারে কাঞ্চনের প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। কল্যাণের গাড়ির স্টিয়ারিংয়ে কিন্তু একজন ড্রাইভার ছিলেন জানেন তো, আর তিনি না থাকলে রোড শোটা হবেই বা কী করে। কাঞ্চন দেখলেন তাকে ছাড়াও চলবে, কিন্তু ওই ড্রাইভার মানুষটিকে ছাড়া চলবে না। কল্যাণ কাঞ্চনকে কত স্পষ্ট করে গোটা বিষয়টা বুঝিয়ে দিলেন বলতো। কাঞ্চন থাকলেই বরং চলবে না, কারণ কাঞ্চনকে নিয়ে মহিলা মহলে একটা নেতিবাচক ধারণা রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক নারী কল্যাণকারী প্রকল্প এবারের ভোটে তৃণমূলের অস্ত্র, সেখানে আপনি ঠিক ফিট করছেন না, এটাই বোধহয় স্পষ্ট করে কোথাও গিয়ে কাঞ্চনকে বুঝিয়ে দিলেন। আর একই সঙ্গে হয়তো তার সামনেই বোঝালেন ড্রাইভারকে, আপনি থাকছেন স্যার। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না।
এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচার বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যে আছে আমাকে তো বুঝতে হবে। আমি কোনো মানুষকে, সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। আজকে উনি বললেন যে নাকি গ্রামের লোকেরা নাকি রিয়াক্ট করবে, তুমি যেও না, সরি টু সে আমায় তো ভোটটা করতে হবে, ঠিক এইটা বলেছিলেন, কিন্তু সরি টু সে ভোটটা তো করতে হবে। যদি উনি থাকেন হয়তো মহিলাদের ভোট কম পড়তে পারে, মানে মহিলারা বিরূপ হতে পারে, সেই জন্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে ওনার প্রচারে যাতে না থাকেন। মহিলা রিয়াক্ট করবেন কেন, ওয়াই, সেই কারণটা আমার কাছে পরিষ্কার নয়। একজন জনপ্রতিনিধি, তিনি তো শুধু একজন ব্যক্তি নন, তিনি অনেকগুলো মানুষের প্রতিনিধি, অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ। আমি উত্তরপাড়ার সাধারণ মানুষ, শ্রীরামপুরের সাধারণ মানুষের কাছে আপিল করব, আপনারা দেখুন কাদেরকে আপনারা জিতিয়েছেন, কাদেরকে আপনারা এমপি বানিয়েছেন, কাদেরকে আপনারা এমএলএ বানিয়েছেন, তারা তাদের দলের লোকের সাথে কিরকম ব্যবহার করে আপনারা নিজেরা দেখে নিন। কাঞ্চন মল্লিক একজন বিশিষ্ট অভিনেতা, তিনি বিধায়ক, কিন্তু যেহেতু তিনি জনপ্রতিনিধিত্বে আছেন, জনগণের দরবারে আছেন, ফলে তার ব্যক্তিগত তিনি কোথায় কি করছেন তার ব্যাপার, কিন্তু সামাজিক মাধ্যমে যে রুচিতে, যে ভঙ্গিতে, যেসব বিষয়ে তিনি আনেন, তার অনেক বেশি সতর্ক হওয়া উচিত। মানে মোদ্দা কথা, কাঞ্চন মল্লিক কিন্তু হাতে হাতে টের পেলেন যে কোথায় কোথায় তিনি ভুল করেছেন, এবং তার দলের ওই সংসদ প্রার্থী তিনি শুধু নন, বাকি সবাই প্রত্যেকেই কিন্তু তাকে কি নজরে দেখছেন। এবং সব থেকে বড় কথা, তিনি একজন জনপ্রতিনিধি, তো জনগণকে নিয়ে থাকতে হয়, সাধারণ মানুষ তাকে নিয়ে কি ভাবছেন, কি চোখে দেখছেন, সেটা কিন্তু পরিষ্কার বুঝে গেলেন তিনি। দেখুন, কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া নয়, কিন্তু জনপ্রতিনিধিদের কত বিষয়ে কতটা সতর্ক হওয়া দরকার, এটা কিন্তু এটা ক্লাসিক্যাল কেস হিস্ট্রি হয়ে রইল। এটা দেখে অনেকে পরবর্তী ক্ষেত্রে শিক্ষা নিতে পারেন। আর সবথেকে বড় কথা, কোনো মানুষকেই ছোট করার অভ্যেসটা কিন্তু ভালো না, কারণ আপনি যাকে নিচে করবেন সে কিন্তু একটা সময় আপনাকেই নিচে টানবে। এইগুলো আমরা শুনেছি, আপনাকে দেখে বুঝলাম। তবে হ্যাঁ, কাঞ্চন মল্লিকের ওজন বেশি নয়, নিজেই মজা করে বলেন যে তার ওয়েট 50-এর ঘরে, টর্চ মারলে নাকি হাড়গোড় দেখা যায়, আলাদা করে এক্স-রে করতে হয় না। এরকম একজন মানুষ, হ্যাঁ, যিনি নিজেই নিজের রোগা চেহারা নিয়ে মজা করেন, তাকে কি খুব ভারী মনে হচ্ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কিন্তু ভোটের সময়, মানে অন্য সময় যাই হোক, ভোটের সময় সবার ওপর ভোটই সত্য অত নেতাদের কাছে। তাই শ্রীরামপুরের মহিলা ভোটারদের কাছে কাঞ্চনের ইমেজ কল্যাণ ব্যানার্জির চিন্তার কারণ হতেই পারে। হয়তো সেজন্যই কাঞ্চনকে প্রচারের মাঝে অফলোড করে দিলেন। এই পর্যন্ত না হয় বুঝলাম, কিন্তু উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কি করবেন? তিনি কি শ্রেয়া পাণ্ডেকে এবার অফলোড করবেন? দেখুন, শ্রেয়া পাণ্ডে তো তার সঙ্গে থাকছেন, তার স্ত্রীর সঙ্গে বিভিন্ন প্রচারের সময় থাকছেন। রোজ ভ্যালি চিটফান্ড মামলায় সিবিআই যে চূড়ান্ত চার্জশিট পেশ করেছে, তাতে কিন্তু শ্রেয়া পাণ্ডের নাম রয়েছে। ভুবনেশ্বরের বিশেষ আদালতে যে ফাইনাল চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারীরা, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে শ্রেয়ার নাম রয়েছে। এবং গোয়েন্দারা বলেছেন যে শ্রেয়ার ইন্টেরিয়ার ডিজাইনিং সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন ছিল রোজ ভ্যালির। তিনি নাকি প্রভাব খাটিয়ে ওই চিটফান্ড সংস্থার কাছ থেকে প্রায় 2.5 কোটি টাকা আদায় করেছিলেন, এবং সেই কোম্পানির টাকাতেই নাকি বিদেশ ঘুরে এসেছিলেন। একদম পুরো লিস্ট দিয়ে তারা দেখিয়েছেন, যতবার তিনি বিদেশ গেছিলেন ততবার নাকি তিনি টাকা পেয়েছেন। 2017 সালের 23 জানুয়ারি এই রোজ ভ্যালি মামলাতেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। বেশ কিছুদিন তিনি ভুবনেশ্বরের জেলে বন্দী ছিলেন। নিজে যে ভার বইছেন, সেই ভারের সঙ্গে বাড়তি ভার যোগ করে, মানে বাড়তি চাপ কি নিতে পারবেন উত্তর কলকাতা তৃণমূল প্রার্থী? নাকি আজকের পর তার প্রচারে শ্রেয়াকে আর না রাখার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় অনুরোধ করবেন তৃণমূল নেতৃত্বকে?
আমাদের বেশ মনে আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষই তাপস রায় তৃণমূলে থাকতেই প্রতিপক্ষ ছিলেন, এখন তো বিজেপিতে গিয়ে তার বিরুদ্ধে ভোটেই দাঁড়িয়ে পড়েছেন। তিনি কিন্তু বলেছেন, আগেও বলেছিলেন, আবার বলেছেন, শ্রেয়ার বিরুদ্ধে তিনি সিবিআইকে চিঠি লিখবেন, এমনকি বাকিদের নিয়েও লিখবেন। কেন রোজভ্যালি মামলা নিয়ে অনেক দিন কেন্দ্রীয় গোয়েন্দারা কোনো উচ্চবাচ্য করছেন না সেটা জানতে চাইবেন। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী দেখুন চিঠিটা কবে লিখবেন বা লিখে ফেলেছেন কিনা আমরা জানি না, কিন্তু চিটফাট তদন্তে সিবিআই শুধু উচ্চবাচ্যই করলো না, এই অভিযুক্তর তালিকায় শ্রেয়ার নাম রেখে ওই উত্তর কলকাতায় তাপস রায় বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়াইটাকেই অন্যরকম মাত্রা দিল। আমরা শ্রেয়ার সাথে যোগাযোগ করেছিলাম, আমাদের রিপোর্টারকে শ্রেয়া জানিয়েছেন যে এত পুরনো একটা মামলা, এই বিষয়ে তিনি আর কোনো কথা বলতে চাইছেন না। মামলা পুরনো এটা তো সত্যি, কিন্তু একটা কথা আছে না, পুরনো চালিত ভাতে বাড়ে, তাই না? আরও একটা কথা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যতটা সহজে কাঞ্চন মূল্য চোকাতে পেরেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কি তত সহজে শ্রেয়াকে অফলোড করতে পারবেন, ঝেড়ে ফেলতে পারবেন? সবচেয়ে বড় কথা, এই চার্জশিটে, ফাইনাল চার্জশিটে সিবিআই কিন্তু উল্লেখ করেছে প্রথম চার্জশিটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এটা তো এতদিন সেভাবে প্রকাশ্যে আসেনি। এবার এই কথাটা যখন এখন প্রকাশ্যে এসে গেল, একেবারে ভোটের মুখে, হয়তো শুনলেন কল্যাণবাবু কি বললেন, একের জন্য সমষ্টিকে তিনি অস্বীকার করতে পারবেন না। আর এক্ষেত্রে মধ্যে ব্যাপারটা তো ক্ষুদ্রতর স্বার্থকে বৃহত্তর স্বার্থের জন্য পরিত্যাগ করতে নেতারা কোনো কালেই পিছপা হন না, দলও হয় না, রাজনৈতিক দল তো। তো এই যে নামটা এসে গেল, এরপর দলের কাছে কি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সত্যিই ভারী লাগবে, বা কতটা ভারী লাগবে, বা কত সময় পর্যন্ত বহনযোগ্য মনে হবে? এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। একটা কথা বলি, সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পান্ডের একটা জায়গায় মিল আছে, দুজনই রোজভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। একজন বিলে আছে আর একজনের চার্জশিটে, সেটাও কিন্তু আমার হাতে আছে। আমি সিবিআইকে এবং ইডিকে চিঠি লিখবো, কেন ওপেন হবে না এই রোজভ্যালি কেস। খারাপ লাগে, দুঃখ লাগে। সাধনদা আমার অত্যন্ত প্রিয় দাদা ছিলেন, আমি তাকে খুবই শ্রদ্ধা করতাম। এটাও ঘটনা, তিনি আমাকে খুবই ভালোবাসতেন। আরও পরে বলবো, অনেক আছে, এই রোজভ্যালিটাই একমাত্র নয়। 136 দিন জেলে তো এমনি ছিল না, আমার চিঠি রেডি রয়েছে, কালকেই ছেড়ে দিতে পারি। দেখুন, রোজভ্যালি দুর্নীতিতে শ্রেয়ার বিরুদ্ধে সরব তাপস রায়, অথচ ভোট প্রচারে সেই শ্রেয়া পান্ডের বাড়িরই কড়া নেড়েছেন কলকাতা উত্তরের এই বিজেপি প্রার্থী। এটা পারেন রাজনৈতিক নেতারা, এবং তারা যখন যেরকম প্রয়োজন বোঝেন সৌজন্যের মোড়কে গোটা ব্যাপারটাকে প্রচার করে নেন। যদিও শ্রেয়া নন, তাপসের দাবি হচ্ছে তিনি ভোট চাইতে গেছিলেন তার মায়ের কাছে, সাধন পান্ডের স্ত্রীর কাছে। সেই সাধন পান্ডে যিনি বাংলায় এই চিটফান্ড দুর্নীতি নিয়ে প্রথম সোচ্চার হয়েছিলেন, আজ নয় 2009 সালে, তখনও তৃণমূল ক্ষমতায় আসেনি। আর তারপর তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল, তিনি ক্রেতা সুরক্ষা মন্ত্রী হয়েছিলেন। সেই সাধন পান্ডের মেয়ের নামই কিনা চিটফান্ড কেলেঙ্কারির চার্জশিটে জড়িয়ে গেল। শুনেছিলাম না পুরাণে দৈত্যকুলে নাকি ভক্ত প্রহ্লাদ জন্মেছিলেন, এটা পুরো উল্টো কেস হয়ে গেল। কিন্তু শ্রেয়া পান্ডের সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ নিয়ে তাপস রায় যে সরব হচ্ছেন, তার তো একটা মানে বোঝা যাচ্ছে, তার একটা স্বার্থ রয়েছে। কিন্তু শ্রেয়ার বিরুদ্ধে এজেন্সি যদি কোনো গুরুতর পদক্ষেপ নিয়েই ফেলে, বা আদালতও কোনো একটা পদক্ষেপ নিয়ে ফেলে, কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে কী হবে? তাহলে তৃণমূল নেতারা শ্রেয়ার সাথে কার যোগাযোগ নিয়ে অভিযোগ তুলবেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় আজ মহিষাদলে নির্বাচনী প্রচার সভায় গিয়েছিলেন, আর সেখানে গিয়ে তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসকে চুরি করা শিখিয়েছে গদ্দার। নাম বলেননি, নাম না বললে কি এসে যায়, মোটামুটি রাজনীতিকদের কল্যাণে বিভিন্ন লোকের ছদ্মনাম, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, কাকে কোন নামে ডাকতে হবে। ছোটোবেলায় দেখতাম কুইজেও আসতো, এটা কার ছদ্মনাম, ঠিক সেরকম, বা এর ছদ্মনাম কি। এখন রাজনীতিকদের এরকম সবারই প্রায় কিছু না কিছু ছদ্মনাম রয়েছে, গদ্দার, ভাইপো, এরকম বিভিন্ন কিছু। এর ফলে কাকে ইঙ্গিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা বুঝতে কিন্তু কারো অসুবিধা হয়নি। আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছে,
বিড়াল বলে মাছ খাবো না, কাশি যাবো। সবচেয়ে বড় সাধু হয়ে গেছে আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে। তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না, তৃণমূল চুরি করেও নি। তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে, যাতে সিবিআই না ধরে, যাতে ইডি না ধরে, যাতে ইনকাম ট্যাক্স না ধরে, যাতে এনআইএ না ধরে, আর 10টা দিয়ে গেছিস তৃণমূলের ওপরে। উনি প্রমাণ করে দিন না। প্রথমত নাম ধরতে সাহস নেই উনার, উনি একটা কাওয়ার কাপুরুষ। আমার কাছে হেরেছে এবং ওকে যে টাইটটা আমি দিয়েছি, বাকিটা জেলে ঢোকাবো ওকে। ও ব্যাগ গুছাক, জেলে ঢোকাবো ওকে। ও নাম ধরে বলতে বলবেন আর প্রমাণ দিয়ে বলতে বলবেন। আমি তো বলছি, আমি প্রমাণ দিয়ে বলছি, আমি ক্যাবিনেটের নোট দেখিয়ে বলেছি 5ই মে 2022 অতিরিক্ত শূন্য পদ আপনি তৈরি করেছেন এই চাকরিগুলো বেচার জন্য। দেখুন, এই বেশি বলতে বলতে কখন যে কি বেরিয়ে যায় সেটা মাঝে মধ্যে এই নেতা নেত্রীদের দেখে আমরা বুঝি এবং শিখি, মানে শেখাটা উচিত। কিন্তু আপনার আমার জন্য কিন্তু এটা ভালো একটা লেসন। বেশি বলবেন না, বললে ভাবনার ওপর কন্ট্রোল থাকে না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আগে জানতেন না, পরে কে শিখিয়েছে? কে শিখিয়েছে মানে তৃণমূল শিখেছে, এটাই তো বলে ফেললেন। হ্যাঁ, পরে একটা বলেছেন বটে যে করেনি, কিন্তু তার আগেরটা বা তার পরের কথাটা যা কিছু করার তৃণমূলে থাকার সময় করেই নাকি তারপর যাতে কিভাবে সিবিআই ইডিকে এড়ানো যাবে সেই জন্য চলে গেছে। মানে যা যা গণ্ডগোল, যা যা চুরির কথা বললেন, দুটো জিনিসকে সার্টিফাই করে দিলেন। কিন্তু তৃণমূলের সঙ্গে চুরি বিষয়টাকে তিনি সার্টিফাই করলেন এবং তৃণমূলে থাকতে চুরি হয়েছে সেটাকেও সার্টিফাই করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলতে কার দিকে ইঙ্গিত করেছেন সেটা তো বুঝে গেছেন, কিন্তু যতক্ষণ না নাম নিচ্ছেন ততক্ষণ শুভেন্দু অধিকারী যে অ্যাকশন নেবেন না বা নিতে পারবেন না সেটাও আমরা বুঝতে পারছি। তিনিও পরিষ্কার করে দিলেন। আসলে নাম করে না বললে না আদালত বা নির্বাচন কমিশন কারো কাছেই তো অভিযোগ করা যাবে না। এই ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই নির্বাচন কমিশন পই পই করে বলে দিয়েছে ব্যক্তিগত আক্রমণ করা চলবে না। কিন্তু ছদ্মনাম তৈরি করে আক্রমণ করা যদি চলতে থাকে এরকম, সামনে একটা কাঠপুতুল তৈরি করে যদি তাকে বেদম পেটানো হয়, তাহলে আর কমিশন কি করবে? এ তো রামায়ণের ইন্দ্রজিতের মতো মেঘের আড়াল থেকে শক্তিশাল ছোড়া। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা ছদ্মনাম আজ মার্কেটে ছেড়েছেন, জানেন তো, মহারাজ। এবার বাঙালি এতদিন মহারাজ বলতে একজনকেই তো চিনত, সৌরভ গাঙ্গুলি। এবার আরও একজনকে বুঝে নিতে হবে, কারণ ওই রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতাটার শেষ লাইনটা কোট করেছেন তিনি, মুখ্যমন্ত্রী বলেছেন, তুমি মহারাজ সাধু হলে আজ, আমরা আজ চোর বটে। একটু চেঞ্জ করে নিয়েছেন, আমি আজ চোর বটে, এটাকে মানে আমরা করে দিয়েছে। এই যে চোর কথাটা তুললেন, আমরা চোর বটে, এক্ষেত্রে চোরটাও একটা ছদ্মনাম। আর এটা কে মানে বাজারে ছেড়েছেন জানেন তো? শুভেন্দু অধিকারী। সে বিধানসভা হোক বা নির্বাচনী জনসভা, ওটা তৃণমূলের জন্য তিনি বাজারে ছেড়ে দিয়েছেন। সুযোগ পেলেই তৃণমূলের নেতাকর্মীদের চোর চোর স্লোগান শুনিয়ে দেওয়া হচ্ছে। কালকেই তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু, তাকেও এই চোর চোর স্লোগান শুনিয়ে দিয়েছে বিজেপি। মুদ্রা কথা হচ্ছে গুলি তো ছুটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে ওই বলে দিয়েছেন যে তুমি মহারাজ, এটাও একটা ছদ্মনাম। এক্ষেত্রে মহারাজ মানে বিজেপি আর কি, বিজেপির দিকে তিনি আঙুল তুলেছেন। যাই হোক, ব্যঙ্গাত্মক হোক শ্লেষাত্মক হোক, ওই বললাম না, সবার একটা নিজস্ব কোথাও না কোথাও ছদ্মনাম আছে। আদালত অবশ্য যাই হোক মানুষের মনে একটা জিনিস প্রতিষ্ঠা করে দিয়েছে, চুরি। এই ব্যাপারটাকে আদালতের রায়গুলো বিভিন্ন ক্ষেত্রে মানুষের মনে একদম ঢুকিয়ে দিয়েছে যে চুরিটা হয়েছে। এটা বুঝতে পেরেই কি মমতা বন্দ্যোপাধ্যায় বন্দুকের নলটা ঘুরিয়ে দিতে চাইছেন? বোঝাতে চাইছেন কি যে তৃণমূলে যদি চোর থাকে তাহলে শুভেন্দুও সাধু নন? এইটা বলার সঙ্গে সঙ্গে এটা কিন্তু তার মানে সার্টিফাই করে দেওয়া, ও আমরা না হয় হলাম, ও এর মানে আমরা হলাম, এটা সার্টিফাইড হয়ে গেল। দেখুন, নিয়োগ দুর্নীতি হয়েছে আর সেই দুর্নীতি শুভেন্দুই করেছেন, এইভাবে বলে হয়তো এখন তৃণমূল কংগ্রেস নেত্রী বিজেপির অন্যতম সেনাপতির ইমেজটাকে কাউন্টার অ্যাটাক করার কৌশল নিয়েছেন।
কিন্তু তার সঙ্গে সঙ্গে যে ব্যাপারটা সার্টিফাই হয়ে যাচ্ছে তার মুখ দিয়েই, সেটাকে এড়াবেন কী করে? এই হচ্ছে বললো না, দুদিকে ধারওয়ালা তরোয়াল, যেতেও কাটবে আসতেও কাটবে। আজ অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা গোপন তথ্য ফাঁস করে দিলেন, জানেন তো? বললাম প্রচুর কিছু বেরিয়ে আসে, যখন ফ্লোতে লোকজন থাকে কত কিছু বেরিয়ে আসে, আমরা জানতেই পারি না। মুখ্যমন্ত্রী বলেছেন পুরুলিয়ার প্রার্থীদের বঞ্চিত করে নাকি পূর্ব মেদিনীপুরের প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল। জানতেন এ কথা? তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি? তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে? তিনি বলতে পারবেন পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল? কারণ সেই সিটটাও মেদিনীপুরে কাউকে কাউকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমি যখন শুনেছিলাম আমি বললাম ঠিক আছে, মেদিনীপুর পেয়েছে ভালো, আমি আপত্তি করছি না, কিন্তু পুরুলিয়ার লোকেরা যাতে ডিপ্রাইভ না হয় সেটা আমাদের দেখার দরকার। আর তুমি আজ মহারাজা হয়ে গেছো, তুমি মহারাজ সাধু হলে আজ, আর আমরা চোর বটে। এই ইলেকশনে বুঝে নেব লোডশেডিং করে ভোট দখল করা। আচ্ছা, পুরুলিয়ার হকের চাকরি যখন পূর্ব মেদিনীপুরে বিক্রি হয়ে গেল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কী করছিলেন? মনমোহন সিং একবার আক্ষেপ করে বলেছিলেন, জানেন তো, যে জোট রাজনীতির বাধ্যবাধকতার কারণেই নাকি মন্ত্রিসভায় তাকে দাগিদের স্থান দিতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দুকে আক্রমণ করেছেন ঠিকই, কিন্তু পাল্টা প্রশ্ন তো তাকেও করা যায়। চাকরি বিক্রি হলো, আপনি দেখলেন, অথচ কিচ্ছু করলেন না, তখন হতে দিয়েছেন, আর এখন অভিযোগ করছেন। দেখুন, আমরা বাড়তি কিচ্ছু বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁতনের সভায় যা বললেন তার ভিত্তিতেই তো প্রশ্নটা রাখলাম। মনের মধ্যে প্রশ্ন এলে কি করব? এরকমই কোনো সভায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নের উত্তরটাও দিয়ে দেবেন। তবে আপাতত তিনি আক্রমণাত্মক মুডে রয়েছেন। তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেহত্যাগ করার পরামর্শও দিয়েছেন। কালকে অবশ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, জানেন তো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মৃত্যু ঘটে গিয়েছে। যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন, নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন। আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার। ছিলেন তো বিকেশ ভট্টাচার্য জুনিয়র, যিনি সবার চাকরি খান, আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না। কে করতে যাইবে সুষমের হাত বন্ধ? কে করতে? পলিটিক্যাল ডেথ হয়ে গেছে, পলিটিক্যাল ডেথ হয়ে গেছে, ওনার রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। উনি এবার আস্তে আস্তে ওনার ওই যে এসি করা যে টালির চাল আছে ওইখানে গিয়ে নামগান করুন, নামগান করুন। একটা শুধু বিষয় বুঝতে পারলাম না, জানেন তো, কেউ দেহত্যাগ করার পর কি করে পদত্যাগ দাবি করবেন? হয়তো হয়, রাজনৈতিক ভাষায় অনেক কিছু হয়। এই তো বেশ কয়েক বছর আগের কথা, জানেন তো, এই যে মানে এই গোটা বিষয়টা যেভাবে এই দেহত্যাগ পদত্যাগ সব মিলেমিশে একাকার হয়ে গেল রাজনীতিতে, সেটাই বেশ কয়েক বছর আগের কথাটা মনে করিয়ে দিল। তামিলনাড়ুর ডিএমকে পরিবারে তখন উত্তরাধিকারের যুদ্ধ চলছে। করুণানিধির দুই ছেলে, দুই সৎ ভাই আলাগিরি আর স্তালিন, তাদের মধ্যে লড়াই তখন তুঙ্গে। একদিন আলাগিরি মাদুরাই থেকে চেন্নাই পৌঁছে বললেন যে তিনি স্বপ্ন দেখেছেন স্তালিন মারা গিয়েছেন। করুণানিধি তখন জীবিত, কথাটা শুনে খুব দুঃখ পেয়েছিলেন, প্রকাশ্যেই বলেছিলেন রাজনৈতিক খেয়াখেয়ি এত নিচে নেমে গেছে যে ছোট ভাইয়ের মৃত্যুর স্বপ্ন দেখছে আরেক ভাই। করুণানিধি আর বেঁচে নেই। স্তালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, ভাইয়ে ভাইয়ে ভাবও হয়ে গেছে, কিন্তু করুণানিধির সেই আক্ষেপটা কিন্তু এখনও কানে বাজছে, আর আজকে বেশি করে বাজছে। তবে মুখ্যমন্ত্রীর এই যাবতীয় বক্তব্যের অভিমুখ এবং উদ্দেশ্য তো একটাই, এই তমলুকের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করা। এমনিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক দিন ধরেই তাদের প্রতিপক্ষ ছিলেন আর কি, মানে রাজনীতিতে যখন তিনি আসেননি তখন থেকেই কিন্তু তার দিকে তৃণমূলের তীর আর রেগুলার তারা দেখে দিয়েছেন। এখন তো অফিসিয়ালি প্রতিপক্ষ হয়ে গেছেন। ফলে মুখ্যমন্ত্রীর পর তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও
তিনি বিচারপতি, প্রাক্তন বিচারপতিকে নিশানা করে দিয়েছেন আর কি। তবে হ্যাঁ, তিনিও নাম করেননি, নাম না করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছেন। আর নিয়োগ দুর্নীতির রায়ে সেখানেও নিশানা করেছেন, তবে যাকে নিশানা করেছেন তার একদম নাম ধরে নিশানা করেছেন। আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার, তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে। ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন, যারা বেটিং করে বলে পরের বলে ছক্কা হবে, তাই হয়। এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং, কোর্ট ফিক্সিং। আগে আমরা বেটিং শুনতাম, এখন বেটিং এর নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ। বিজেপির লোকেরা বেটিং করছে, আর সেই বেটিং এর দোসর হিসেবে কাজ করছে কিছু বিচারকের আসনে থাকা বিচারপতিরা। নিজের যাবতীয় বক্তব্য উজাড় করে দিলেন, অনেক কিছু, অনেককে জড়িয়ে অনেক কিছু একদম স্পষ্টভাবে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের শুধু একটা কথাই মনে হচ্ছিল, আজকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি বলেছেন হাইকোর্ট আগেও মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছে। বোঝা যাচ্ছে জল গড়াবে, জল যখন গড়াবে তখন ঢেউ বাড়বে, আরও বেশি তুফান উঠবে। তার আগে বরঞ্চ একটা কথা বলে নিই, সেই কথাগুলো, যে কথাগুলো আজ না বললেই নয়। রবীন্দ্রনাথ লিখেছিলেন, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। খেয়াল করে দেখুন, বিশ্বকবিও কিন্তু ওই অফলোডিংয়ের কথাই বলেছিলেন, চেয়েছিলেন যে এই যে গ্লানি, জরা, এগুলো সব মুছে যাক। চাকরি চুরি করে একদল লোক শিক্ষক হয়েছেন, এর থেকে বড় গ্লানি আর কি হতে পারে? দুর্নীতির জরা, এর থেকে তো আমি, আপনি, অন্য কথা আমরা সবাই মুক্তি চাইছি, কিন্তু মুক্তির দিশা, দিশা দিশা ওরে দিশা কোথায় পাবি, দিশা কোথায় আছে? কিন্তু কেন নেই? সিস্টেমটাই কি চাইছে না? এই যে হাই স্কুলের চাকরি দুর্নীতির কথা বলছিলাম, সে তার কথাই ধরুন, যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন তারা বলে চলেছেন যে এসএসসির জন্যই তারা বেকার হয়ে গেলেন। আর এসএসসি ঠিক সময় যদি ওই যোগ্য অযোগ্যের ফারাকটা কোর্টকে বুঝিয়ে দিত, তারা এইভাবে ঢাকি সমেত সব কিছু বিসর্জন হতো না। আর এসএসসি তারাই কি বলছে, তারা আজকে আবার পাল্টা দাবি করেছে, গত বছর ডিসেম্বরেই তারা হাইকোর্টে একাধিক হলফনামা জমা দিয়েছে, 5300 জনের তালিকা জমা দেওয়া হয়। এসএসসি কি করেছিল সেগুলো কিন্তু আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও তুলে ধরেছেন। মোদ্দা কথা হলো যে সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ সবাই পিঠ বাঁচাতে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে, এটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে, একজন করে পরপর সবাই এক লাইনে কথা বলছেন। এই এক লাইনে কথা বলাটা খুব জরুরি, এবং এটা তখনই হয় যখন কারোর বিরুদ্ধে কোনো একটা পয়েন্টে চাপ সৃষ্টি করতে হয়, অথবা সবারই কোথাও গিয়ে পিঠ বাঁচাতে হয়। কারণ সময়টা তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? ভোটের বাজার বলে কথা। আজ শিক্ষামন্ত্রী বলেছেন সুপার নিউমেরারিতে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ঠিক বলেছেন, একদম ঠিক। জাস্ট একটা কথা, ব্রাত্য বসুকে এই ছোট্ট কথাটা মনে করিয়ে দিতে চাই। মানে তিনি দেখুন বাংলাটা অসাধারণ জানেন, শিক্ষিত, রুচিশীল, নাট্যকার, কিন্তু মাঝে মধ্যে ভুল হয়ে যায়। এক্ষেত্রে বোধহয় ওই কথাটা কাউকে নিয়োগ দেওয়া হয়নি হবে না, জানেন তো, হয়নি নয়, কথাটা হওয়া উচিত কাউকে নিয়োগ দেওয়া যায়নি। কারণ হাইকোর্টের নির্দেশের পর সুপার নিউমেরারি পদেই তো নিয়োগটা বন্ধ হয়ে গেছিলো। তার আগে তো পুরো দমে এই সুপার নিউমেরারিতে নিয়োগের চেষ্টা হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন তিনি চান না কারোর চাকরি বাকরি চলে যাক, থাকুক সবার চাকরি, মানে যারা যেভাবে চাকরি পেয়েছেন সবাই থাকুক, না কিছু এক্সট্রা পোস্ট ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, হ্যাঁ তাতে কিছু লোক চাকরি পেয়ে যাক, যারা আছেন থাক, দয়া দাক্ষিণ্য করে, অযোগ্যরা থেকে যাক, তার বদলে কিছু লোক চাকরি পেয়ে গেল, তাহলে ব্যাস আর চিৎকার চেঁচামেচি করবেন না, মুখ বন্ধ। ব্রাত্য বসু বলেছেন তারা বারবার চেয়েছেন অযোগ্যরা সরে যাক, যোগ্যরা আসুক। ব্রাত্য বসু যে সরকারের মন্ত্রী,
সেই সরকার কি সত্যিই তাই চেয়েছিল? এ তো বললাম কথাগুলো। 2022 সালের 20শে জুন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন চাকরি খাওয়া যাবে না, এটা ত্রিপুরা নয়। তিনি বলেছিলেন যে তিনি কারো চাকরি যেতে দেবেন না। আর এরপরে এই কথাগুলোই তো বিভিন্ন মঞ্চ থেকে একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী। সে কথার প্রতিধ্বনি সেই সময় শিক্ষামন্ত্রীর মুখেও আমরা শুনেছি। ওই বললাম না, সিঙ্ক্রোনাইজড হয়তো সব কিছু যায়, একদম ওপর থেকে পরপর ধাপে ধাপে সবাই এক সুরে বলেন। ফলে শিক্ষামন্ত্রীর মুখেও মুখ্যমন্ত্রীর সুর। বেআইনি নিয়োগ শব্দটাও তো সরকার পক্ষ কোনো মতে উচ্চারণ করেনি। আজকে বিভিন্ন রায়টাকে বেআইনি বলা হচ্ছে, আজকে অযোগ্য বলা হচ্ছে, কিন্তু যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছিল, বেআইনি নিয়োগ হয়েছিল, এই শব্দটা সরকার কিন্তু কখনো উচ্চারণ করেনি। এমনকি শিক্ষামন্ত্রী তিনি নিজেও এর ব্যতিক্রম নয়, বরং তিনি ওই বললাম শিক্ষিত, বাংলা ভাষার উপর দখল রয়েছে, তাই জন্য একটা অন্যরকমভাবে ব্যতিক্রমী নিয়োগ একটা অন্যরকম শব্দবন্ধের সাথে আমাদের আলাপ করিয়ে দিয়েছিলেন, ব্যতিক্রমী নিয়োগ। হাইকোর্টের রায়ের পর এখন মনে হচ্ছে পরিবর্তনের সরকার নিজেদের স্টান্সেই পরিবর্তন এনেছে, নতুন করে ব্যাট করতে নেমেছে। 100 হয়ে গেছে, আগেরটা পুরোটা মুছে যাক, ওটা নিয়ে আর ভেবেচিন্তে লাভ নেই, যা হয়ে গেছে হোক, এবার নতুন করে খেলা। ওই ক্রিকেটাররা এরকম করেন জানেন তো, সেঞ্চুরি হয়ে গেলে নতুন করে স্টান্স নিয়ে নেন, নতুন করে খেলাটা শুরু করেন আর কি, যা হয়ে গেছে এবার ভুলে যান। এটাও সেরকম। আজ শোনা গেল যে সরকার নাকি চাকরিহারাদের এপ্রিলের বেতন দেবে। কাকে দেবে? দেবে ওই 5300কে বাদ দিয়ে, ওই 5300 ওরা অযোগ্যরা বাদ। একটু আগে তার আগে যতদিন অবধি বলেছেন ততদিন বলেছেন সবাই থাকবেন, কেউ বাদ যাবেন না, এখানে বাদ। এখানে এখন সরকার শুধু যোগ্যদের পাশে আছে। স্টান্স বদলালো কিনা এটার কারণ কিন্তু রাজ্য এখন এতটাই মরিয়া হয়ে গেছে যে তারা বুঝতে পারছে, সবাই ধরে নিয়েছেন এই আগের কথাগুলো, এবং সবাই মিলে যখন আদালত সবার চাকরি নিয়ে নিয়েছেন, বলেছেন যে নিয়োগ দুর্নীতি হয়েছে, বেআইনিভাবে কিছু অযোগ্য লোক চাকরি পেয়েছে, আর তাদেরই কোথাও গিয়ে বাঁচাতে চাইছিল সরকার, তার সরকার অযোগ্যদের পাশে ছিল, এই প্রচারটা হয়ে গেছে। আর ভোটের বাজারে এইরকম প্রচারের বুঝতে পারছেন কত বড় ক্ষতি। এই ভোটের বাজারে তো সব সৎদের পাশে মানুষ থাকবে, সরকার থাকবে, নেতারা থাকবেন, সৎ ব্যাপার স্যাপারের সাথে নেতারা কোথাও গিয়ে নিজেদের মিলিয়ে নেবেন। অসৎ, বেআইনি, অযোগ্য এই ধরনের নেগেটিভ শব্দগুলোর থেকে নেতা, পার্টি এবং সরকার এই সময় খুব বড় দূরত্ব তৈরি করে নেয়। তাই জন্যই সরকার এখন ওই মরিয়া হয়ে প্রমাণ করতে চাইছে যে তারা যোগ্যদের তো কবেই চিহ্নিত করে ফেলেছিল। ওই চাকরিহারা বেকার যারা এখন কান্নাকাটি করছেন, তাদের প্রশ্ন কি জানেন? যারা নিজেদের সবসময় যোগ্য বলে দাবি করে এসছেন, তারা বলছেন যে সরকার যদি এই স্টান্সেই প্রথম থেকে থাকতো, অযোগ্য নয় যোগ্যদের পাশে নির্দিষ্ট করে দাঁড়াতো, তাহলে কি এইভাবে ঠগ বাজতে গাঁ উজাড় হতো? অনেক আগেই তো এই জড়া, গ্লানি এগুলোকে অফলোড করা যেত, ঝেড়ে ফেলা যেত, তাই না? যে ন্যারেটিভ সেটেল করা হচ্ছিল যে এসএসসি নাকি অযোগ্যদের তালিকা আদালতে জমা দেয়নি, এসএসসি এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। আমরা অনারেবল হাইকোর্টের কাছে 2 না 3 বার দিয়েছি, একটা 18 ডিসেম্বর, একটা 20 ডিসেম্বর, একটা 5 জানুয়ারি 2024। 5300 মতন হয়তো ক্যান্ডিডেট হবেন, যারা কিনা আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট, বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট। তো তাদের একটা তালিকা আমরা প্রকাশ করেছি, অনারেবল কোর্টের কাছে আমরা দিয়েছি। এরপর মহামান্য বিচারপতির যা মনে হয়েছে তিনি অযোগ্য এবং যোগ্য একসঙ্গে তিনি প্যানেল ক্যান্সেল করেছেন, আমরা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছি। এসএসসি যে বলছে আমরা লিস্ট পাঠিয়েছি, ওটা এসএসসি লিস্ট পাঠায়নি। এসএসসি বলছে সিবিআই আমাকে যে তথ্য দিয়েছে তার উপর আমি দিলাম। সিবিআই তো পূর্ণ তথ্য দেয়নি, তদন্ত চলছে। এসএসসি তো জানে যে গোটা ব্যাপারটাই তারা ঘোটালা করেছে, কেন তারা ওএমআর শিট রাখলেন না? সব মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারে তার তো কোনো মানে নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন, তরুণের স্বপ্ন বইতে, রাইট টু মেক ব্লান্ডার,
মানুষের অধিকার আছে ভুল করবার। দেখুন, এই ঘটনা যে ঘটেছে, চাকরি চলে গেছে, তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই এর উচিত জিজ্ঞাসাবাদ করা, এবং আমার বিশ্বাস যদি ঠিক পথের বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। ভেবে দেখুন তো, কিছু বঞ্চিত চাকরি প্রার্থী আদালতে মামলা না করলে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ না দিলে আমরা তো জানতেই পারতাম না ঠিক কতটা পাঁক রয়েছে। এই যে আজকে শিক্ষামন্ত্রীর মুখে অযোগ্য শব্দটা, এটা তো চিরকাল ব্যতিক্রমী একটা বিষয় হয়েই রয়ে যেত, তাই না? আজকেরটা ব্যতিক্রমী কিনা জানি না, কিন্তু আগের সেই ব্যতিক্রমী নিয়োগের স্টান্স থেকে সরে এসে তিনি যে অ্যাটলিস্ট যোগ্য অযোগ্য নিয়োগের স্টান্সে এসছেন, এটাই কি কম পাওয়া? আর দেখুন, এই যে পাকের কথা বললাম না, এই পাক তো এসএসসি নিজেই পরিষ্কার করে দিতে পারত, হাইকোর্টে হলফনামা দিয়ে নয়, মামলা হওয়ার বহু আগে। মামলাটা যেতই না, তার আগেই নিজেরা যখন জানতেন, প্রথম কথা হতে দিতেন না, আর যদি কেউ কিছু করেও থাকে তাহলে তারা সেই জায়গাটাকে পরিষ্কার করে দিতেন। পরপর বদল তো হয়েছে। এসএসসির বর্তমান চেয়ারম্যান তিনি তো আজ দায়ভার ঘাট থেকে নামানোর চেষ্টা করছেন, ওই অফলোডিং যেটাকে বলে আর কি। আর কোথায় নামানোর চেষ্টা করছেন? ঠেলে দিচ্ছেন পূর্বসূরির ঘাড়ে, দোষ চাপিয়ে বলছেন অরিজিনাল ওএমআর থাকলে এত সমস্যা হতোই না। 2016 সালে পরীক্ষার 1 বছর পর সব ওএমআর নষ্ট করে ফেলেছিল এসএসসি। এটাই মানে দায় ওই তখনকার যিনি শীর্ষে ছিলেন তার। সিবিআই গাজিয়াবাদে গিয়ে হার্ড ডিস্ক উদ্ধার করায় 0 পেয়েও 53, এরকম অসাধারণ সব দুর্নীতির তথ্য তো আমাদের সামনে এসছে। আজ ব্রাত্য বসু বলছেন যে এরপর 10 বছরের জন্য ওএমআর সংরক্ষণ করা হবে। এরপর মানে আগেরটা আছে, বললাম না সবেতেই দেরি। সরকার শিক্ষা নিতে নিতে কত মানুষ কত অগ্নি পরীক্ষার মুখে পড়ে গেলেন, তার হিসেবটা কে রাখবে? এমন অবস্থা, অগ্নি পরীক্ষা কোন পথে হবে সেটাও তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। সিরিয়াসলি, এটাই তো সব থেকে বড় জটিলতা এখন। বাতিল হলেন বেশ কিছু মানুষ যারা যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলেন, সেই অনুযায়ী নিজেদের ঘর সংসার করছিলেন, হঠাৎ করে তারা পথে এসে বসেছেন, বেকার হয়ে গেছেন। এবং বাতিল প্যানেলের যারা যোগ্য তারা ক্লাসরুমে কিভাবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা সেটা নিয়েই তো বিস্তর ধোঁয়াশা। আদালত তার রায় কি লিখেছে আমরা পড়েছি, লিখেছে নতুন নিয়োগ প্রক্রিয়া সারতে হবে। সেটা কিভাবে হবে সেটা তো কিছুতেই এসএসসি পরিষ্কার করে বলছে না, হয়তো তাদের কাছেই ক্লিয়ার নয়। সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাইবেন বলে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান। তার মধ্যে তিনি নিজেই তো খানিকটা ধোঁয়াশা বাড়িয়ে দিয়ে বসে রয়েছেন। সিদ্ধার্থ মজুমদার বলেছেন যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় নতুনরাও আবেদন করতে পারবেন। নতুনরাও তাহলে আগে মানে ওই 2016 সালে যারা আবেদন করেছিলেন তাদের সঙ্গে নতুনরা যোগ হলে কি হবে একবার ভেবে দেখতে পেরেছেন? 2016 সালে ওই পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যেই তাহলে নিয়োগ প্রক্রিয়াটা সীমাবদ্ধ থাকবে না। এরপর তো 8 বছর হয়ে গেছে, আর তাতে এই 8 বছরে লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট তৈরি হয়েছে। তারাও কিন্তু পরীক্ষার জন্য তৈরি, তারাও পরীক্ষার জন্য আবেদন করবেন। সেটা যদি হয় মানে তখন যদি কিছু লাখ থাকেন, ধরুন তখন 16 লাখ ছিলেন 2016 সালে, আজকে সেটা গিয়ে 16 দুগুণে 32 লাখ হয়ে যাবে, আরও বেশি হতে পারে, আরও অনেক বেশি হতে পারে, কেউ জানেন না। মোদ্দা কথা হচ্ছে সেই মানুষগুলো তাদের সময়ে যে মানুষগুলোর সঙ্গে লড়ে চাকরিটা পেয়েছিলেন, এখন তার থেকেও বেশি অনেক মানুষের সাথে তাদের লড়াই করতে হবে। তাহলে তো সো-কল্ড যাদের এখন তারা যোগ্য বলে স্বীকৃতি দিচ্ছেনই, তাদের লড়াইটাই তো আরও অনেক কঠিন হয়ে যাবে। অথচ খেয়াল করে দেখুন, এই যোগ্যরাই এখন সব থেকে বড় রাজনৈতিক ঘুঁটি। এতদিন আমরা ওই কোট আনকোট শহীদ পরিবারকে রাজনীতির মঞ্চে তুলতে দেখেছি। গত মাসখানেক ধরে তো সন্দেশখালীর নির্যাতিতাদের নিয়মিতভাবে বিভিন্ন সভামঞ্চে দেখছি। দেবাংশু ভট্টাচার্য ওই তমলুকের প্রার্থী, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় যা আজকে নির্দেশ দিয়েছেন, তাতে কি মনে হচ্ছে জানেন, খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই চাকরিহারাদেরও এই ভোটের মঞ্চে দেখতে পাবো। তারা এখন এক্সিবিট করার বস্তু, তাদের আর কোনো ভ্যালু নেই, তারা ভোট পাওয়ার টোপ। মহামান্য আদালত আমাদের এই ওএমআরগুলোকে পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন
বা পুনর্মূল্যায়ন করে নতুন প্যানেল এই মানে ক্যান্ডিডেট থেকে নতুন প্যানেল করবার নির্দেশ দিয়েছেন। এটা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে মনে হয়নি। আমি তো সেটাই বুঝেছি যে ফ্রেশ সিলেকশন প্রসেস। মহামান্য সুপ্রিম কোর্টে নিশ্চয়ই তার রায়ের আরো স্পষ্ট ব্যাখ্যা পাবো। আমি বলবো যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবে। বুমেরাং বলে একটা শব্দ আছে জানেন তো, এই যাদের চাকরি গেছে, যোগ্য চাকরি প্রার্থী, তারা যদি তাদের পরিবার উঠে কেন তাদের চাকরি গেছে সেটা বলেন, তাহলে সেটা আবার বুমেরাং হয়ে যাবে না তো? অথবা ধরুন যারা অযোগ্য ছিলেন, যাদের চাকরি গেছে, বেআইনি করে চাকরি পেয়েছিলেন, কিভাবে বেআইনি করে চাকরি পেয়েছিলেন সেটা যদি সভামঞ্চে উঠে বলেন, সেটা আবার বেআইনি হবে না তো? এইগুলো খুব রাজনৈতিক বড় বড় টুইস্ট আর কি। এই সপ্তাহের শুরুতে বোমা পড়বে বলে মন্তব্য করেছিলেন বিরোধী দল নেতা, আর তারপরেই বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চের এই রায়টা সামনে এসে গেল। এবার যখন প্রথমে এই মন্তব্যটা এসছিল বোমা ফাটবে, তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে এই বোমাটাকে একদম সত্যিকারের বোমা হিসেবে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন যে তাকে বা অভিষেককে মারার জন্য এই চক্রান্ত কিনা এই বোমা, তারা লক্ষ্য কিনা এই বোমার, এই সমস্ত প্রশ্ন তুলেছিলেন। এখন আর ওই লাইনে নেই, কারণ তারপরে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ এই রায়টা দিয়ে দিয়েছে। এটাই এখন এত বড় বিস্ফোরণ ঘটে গেছে, অন্য কোনো রকম বোমার কথা টেনে লাভ নেই, এটাতে ফয়দা আছে। তাই সেই মন্তব্যকে টেনে রোজই শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজও করেছেন। এর মধ্যে বাঁকুড়ার ওমদার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, তিনি আবার একটা নির্বাচনী সভায় মন্তব্য করে বসে আছেন যে 30শে এপ্রিল আরও 59,000 মানুষ চাকরি হারাবেন। এটা 2014 প্রাথমিকের হিসেব। দেখুন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের একটা প্যানেল বাতিল করে দিয়েছিলেন। সেই বাতিলের বিরুদ্ধে যে আবেদন ছিল সেই মামলাটাই এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। কি হবে সেটা আদালত ছাড়া কারোর জানার কথা না। অমরনাথ শাখা হয়তো এই রায়টাকে দেখে কোথাও গিয়ে এক্সপেক্ট করছেন, আর অথবা রাজনৈতিক নেতা তো তাদের একটা অধিকার বোধ আছে সমস্ত ব্যাপারে একটা পূর্বাভাস দেওয়ার, সেই জন্যই হয়তো পূর্বাভাস দিয়েছেন। কিন্তু এ তো বাজার গরমের পূর্বাভাস, আরও অনেক মানুষ বেকার হওয়ার পূর্বাভাস। ফলে যা হওয়ার তাই হয়েছে, রে করে তৃণমূল নেমে পড়েছে। এই যে বললাম না, শিক্ষক মাত্রই এখন রাজনৈতিক ঘুঁটি। চলতি আমলে নিয়োগ হওয়া যদি শিক্ষক হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন সেটা চিন্তা ভাবনা করবেন। এটা বিজেপির চাকরি যাওয়ার জন্য বিজেপির উল্লাসের কথা বলা হয়েছে। বিজেপি যে কতটা বাঙালি চাকরি খেতে এবং খেলে এবং যেতে পছন্দ করে সেই কথাটাই এখানে খুব পরিষ্কার। যদি আগামী রায় প্রমাণিত হয়, আগামী রায় দেখা যায় যে সত্যি আবার চাকরি যাচ্ছে, তাহলে ধরে নিতে হবে বিজেপির পার্টি অফিস থেকে অর্ডারটা টাইপ হয়ে এসছে, সেটা লিক আউট হয়েছে বলেই তাদের এমএলএ আগাম বক্তৃতা করেছে। মানে আর যাই হোক, বিজেপির কোনো নেতা এটা বলতে পারবেন না যে আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, কারণ তাহলে কিন্তু তৃণমূলের ভাষ্য অনুযায়ী এটা নিশ্চিত হয়ে যাবে যে সূর্য বা প্রকৃতিও ওই বিজেপির কথায় উঠছে বসছে। বলা যায় না সমস্ত শক্তিই যে এখন বিজেপির কথায় উঠছে, এটাই তো বারবার তৃণমূল নেতাদের কথা থেকে আমরা বুঝতে পারছি। আর সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো জিনিস বুঝতে পারছি, সেটাও তারাই শেখাচ্ছেন। আর মনে পড়ে যাচ্ছে সেই কথাগুলো, জানেন তো, যেগুলো ছোটোবেলায় শিখেছিলাম। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। ভাটপাড়া পুরসভার কাউন্সিলর সত্যেন রায়ের হাতে আজ বিজেপির পতাকা তুলে দিলেন অর্জুন সিং। তৃণমূলের সত্যেন বিজেপিতে কেন এসেছেন জানেন? শক্তিশালী হতে। ওই বহিবারে দাও শক্তি, পতাকা তুলছেন শক্তিশালী হতে, কারণ তিনি তৃণমূলে থাকাকালীন বোধহয় একটু দুর্বল হয়ে পড়েছিলেন। ফলে ভাটপাড়ার এই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে তৃণমূলেরই আরেকটা গোষ্ঠীর লোকজন এসে মারধর করে দিয়ে চলে গেছে। প্রেস্টিজে তো লাগবেই, এটা হয় নাকি? নিজের পার্টি, নিজে কাউন্সিলর, অন্য গোষ্ঠীর লোক এসে তার দলেরই লোক, তারা এসে তাকে পিটি দিয়ে চলে যাবে? এটা কে আর সহ্য করে বলুন?
ফলে পরিস্থিতিটা নাকি এমন জায়গায় পৌঁছে গেছিল যে পরিবার পরিজন নিয়ে এলাকায় থাকতেই নাকি সত্যেন রায় ভয় পাচ্ছিলেন। আচ্ছা, সেই ভয়কে জয় করতেই কি তিনি দাদার অনুগামী হলেন? দেখুন, সবলের বিরুদ্ধে লড়তে হলে তো দুর্বলকে আরেকজন সবলের সাহায্য নিতেই হবে, তাই না? সেটাই কি তিনি আরেকবার বুঝিয়ে দিলেন। মানে অর্জুন সিংয়ের পাশে বসেছিলেন তো আজ, সেখানে বসে সত্যেন কিন্তু আজ বলেছেন তৃণমূলকে টাইট দিতেই নাকি তিনি বিজেপিতে এসেছেন। তাহলে কি দাঁড়ালো? তৃণমূলে থেকে তৃণমূলের লোকেদের হাতে তার অবস্থা টাইট হয়ে যাওয়ায় পাল্টা টাইট দিতে কাউন্সিলর সত্যেন রায় বিজেপিতে এলেন। লক্ষ্য ওই বললাম, তৃণমূলকে টাইট দেওয়া। বিজেপিতে এলে তৃণমূলকে টাইট দেওয়া যায়, এটা কেউ তাকে নিশ্চয়ই বলে দিয়েছিল। মানে কোথাও এক্ষেত্রে কিন্তু ওই ওয়াশিং মেশিন তত্ত্ব খাটবে না, এটার মত। মানে তার মানে এই দলবদলের আরও বিভিন্ন তত্ত্ব আছে আর কি, একমুখী নয় গোটা ব্যাপারটা। দেখুন, ভোটের টিকিট না পাওয়ায় অভিমান করে তৃণমূল ছেড়েছিলেন অর্জুন সিং, বিজেপিতে গিয়ে টিকিটও পেয়েছেন, অভিমানও মিটে গেছে যথারীতি, সেটাই স্বাভাবিক। কিন্তু অর্জুনের দেখানো পথেই কি সত্যেনও বিজেপিতে গেলেন? বোঝালেন যে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথেই তিনি সামিল হয়েছেন, প্রাতঃস্মরণীয় হবেন বলে। হ্যাঁ, পাল্টা তৃণমূলের লোক হয়ে তৃণমূলের জমানায় তাদের টাইট দিতে পারলে তাকে তো লোকজন মনে রাখবে আর কি, এটা তিনি বুঝে গেছেন আর কি। প্রশ্ন একটাই, ভোটের সময় এরকম একজন নেতাকে বিপক্ষের হাতে তুলে দেওয়ার ঝুঁকিটা তৃণমূল নিল কেন? হাজার হোক, একজন কাউন্সিলর তো, বিধায়ক সাংসদদের জেতাতে এই কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যরাই তো আসল দায়িত্বটা পালন করেন। তাহলে এই ভাটপাড়ার কাউন্সিলরকে বিজেপির কাছে কেন অফলোড করে দিল তৃণমূল? এটাও কি ওই বললাম ওই একই রকম অফলোডিং, নাকি পিটিয়ে বিজেপিতে পাঠিয়ে দিল তৃণমূল? এইভাবে ব্যাপারটা দেখতে হবে। মিঠুন চক্রবর্তীর সেই বিখ্যাত ডায়লগটা মনে পড়ে যাচ্ছে, জানেন তো? মিঠুন বলতেন না, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এখানেও এসে বলেছেন টলেছেন আর কি। হ্যাঁ, এখন তৃণমূলের স্লোগান মনে হচ্ছে মারবো ব্যারাকপুরে, পড়বে বিজেপিতে। দুটো দলে এত নেতা দেওয়া নেওয়া হয়েছে না যে কোনো কিছুই এখন আর অসম্ভব বলে মনে হয় না। মারবো এখানে লাশ পড়বে শ্মশান, মারুঙ্গা ইধার, আমি মারবো এখানে আর লাশটা গিয়ে পড়বে শ্মশান। 2021-এর বিধানসভা নির্বাচনে সভায় এই ফিল্মি ডায়লগেই মাত করে দিচ্ছিলেন মিঠুন চক্রবর্তী। এবারও তিনি প্রচারে, তবে সেই ফিল্মি ডায়লগটা শোনা যাচ্ছে না। মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। মিঠুন চক্রবর্তী না বললেও ডায়লগটা বোধহয় খানিকটা বদলে নিয়েছিল ভাটপাড়ার শাসক দল। মারবো এখানে লাশ পড়বে শ্মশানের বদলে মারবো তৃণমূলে, জয়নিং হবে বিজেপিতে। কেন এমন ভাবনার জন্ম দিল ভাটপাড়া। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়। কারণটা বললেন অর্জুন সিং, ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী। পার্টি অফিসের মধ্যে একটা মাতাল লম্পট ছেলেকে দিয়ে তৃণমূলের যে তৎকাল তৃণমূল আছে তারা ওকে মার খাইয়েছে, বড় মতন পিটিয়েছে। তারপরে পার্থভৌমিক নাকি ওকে ফোন করে থ্রেট করেছে, বারবার বলছে তুই যাস না, আর যে মেরেছে সে আমাকে ফোন করে থ্রেট করে বলছে তোর ছেলেকে এবার রোজ মারবে। থ্রেট দিচ্ছে তৃণমূল, ফের যদি মারে। রাগঢাক না করেই কাউন্সিলর বলছেন দাদা অর্জুনের কাছে গিয়েছেন তৃণমূলকে টাইট দিতে। দাদাও অভয় দিলেন দাদার মতো করে। আমি দাদার সঙ্গে দলটা করব, আমি ভারতীয় জনতা পার্টিটা করব, তাহলে এদের আমরা টাইট দিতে পারবো। সত্যেনরা একটা মহাসমুদ্রে এখন চলে এসছে, ভারতীয় জনতা পার্টিতে চলে এসছে। এখন তার প্রাণহানি কেউ নেওয়ার চেষ্টা করলে ভারতীয় জনতা পার্টি পুরো পরিবার ওর সঙ্গে আছে, আর গায়ে হাত লাগিয়ে দেখুক, যারা হাত লাগাবে তাদের আমরা সঠিক ব্যবস্থা করে দেব। মঙ্গলবারই আক্রান্ত সত্যেনের বাড়িতে গিয়েছিলেন অর্জুন সিং। একদিন পর বৃহস্পতিবার দুয়ার বদল কাউন্সিলরের। ভোটের আগে থেকে শুরু হয়েছে, রেজাল্ট বেরোক না। অভিষেক ব্যানার্জি বলছেন না যে দরজা খুলে দেবেন, বিজেপি নাকি সব ঢুকে যাবে। দরজা খোলার সময় দেখবেন যে ঘরটাই নেই, শুধু দরজাটা আছে, পুরো ঘরের দেয়াল উড়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকেই বলেছেন যে কর্মীরা বললে তিনি আবার দলের দরজাটা একটু খুলবেন। সুকান্ত মজুমদার বললেন অভিষেক বলেছেন, ভেবেছেন, আর তারা করে দেখিয়েছেন। একজন কাউন্সিলরকে দলে নিয়েই যদি বিজেপির রাজ্য সভাপতি এরকম করে দেখানোর কথা বলেন, তাহলে কিন্তু বুঝতে বাকি থাকে না যে ভোটের সময় হাতের কাছে যাই আসে
সেটা কুড়িয়ে নিতে নেতারা দুবার ভাবেন না। আর ভোটের সময় বোধহয় নেতারা হাতে একটা ওই ম্যাগনিফাইং গ্লাস নিয়ে বেরোন, আতস কাজ। আমাদের মতো ক্ষুদ্র মানুষকে এই সময় দেখতে হয়, তো তাই হাতে ম্যাগনিফাইং গ্লাসটা খুব দরকার। সব কিছুই ভোটের বাজারে একটু বড় করে দেখতে আর দেখাতে হয়। কিন্তু মুশকিল কি জানেন, ভোটের সময় তো আবার হাতেরই কোনো গ্যারান্টি নেই। নিজের দলের লোকের বিরুদ্ধেই যে হাত উঠছে, তার তো অভিযোগটা প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদের রেজিনগরে গত কয়েকদিন ধরে তৃণমূলের গোষ্ঠীকন্দল চলছে, আর দলেরই প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখা হবে এটা ঠিক হয়ে গেছে, কিন্তু দেওয়ালটা কোন গোষ্ঠী লিখবে তা নিয়ে ব্লক সভাপতির অনুগামীদের সঙ্গে নাকি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যানের ঘনিষ্ঠদের দারুণ বিরোধ চলছে। পুরো নিজেদের গড়াও ব্যাপার, কিন্তু হচ্ছে তো। আর সেই বিরোধের জেরেই রেজিনগরে নাকি প্রবল বোমাবাজি হয়েছে, এক শিশুসহ 5 জন আহত হয়েছে। আর ওদিকে বড়োয়ায় বোমা ফেটে এক তৃণমূল কর্মীর হাতই উড়ে গেছে। বিরোধীরা বলছেন যে ভোটের সন্ত্রাসের জন্য নাকি মুর্শিদাবাদে বোমার ভাণ্ডার বানাচ্ছে তৃণমূল, তারই নাকি 2-1টা নিজেদের ওপর টেস্ট করে নিচ্ছেন তৃণমূল কর্মীরা। এই জন্যই তারা এরকম সব ঘটনাগুলো ঘটছে। এই যে রেজিনগর, বড়োয়া, এই সমস্ত এলাকাগুলো কিন্তু বহরমপুর লোকসভার মধ্যে পড়ে। কদিন আগে খেয়াল আছে, রামনবমীর মিছিলকে কেন্দ্র করেই বহরমপুরের শক্তিপুরে গণ্ডগোল হয়েছিল, আর সেই গণ্ডগোলের পর হাইকোর্টে মামলা হয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মামলা শুনে বলেছে যে শান্তিতে উৎসব না হলে ভোটের কী প্রয়োজন। বহরমপুরে ভোট পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শও দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আদালত এখানকার ভোটটাকেই তার মানে অফলোড করে দিতে চেয়েছে। যেখানে ভোটের আগে বেশি বোমা টোমা ফাটে, বা এরকম যদি ভোটের আগে এত বেশি হিংসা হতে থাকে, তাহলে নির্বাচন কমিশন আবার হাইকোর্টের পরামর্শটাকেই কাজে পরিণত করবে না তো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।